Hello my dear students, especially the students of class 12 who are going to appear in the third semester exam in 2025. For you I am here once again. এবং আজকের এই আলোচনা গত যে ক্লাসটা ছিল তার এক্সটেনশন এবং আজকে হচ্ছে একটা সেকেন্ড এপিসোড। এবং এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে থাকবো ইউলিসিস অর্থাৎ টেনিসনের লেখা যে কবিতা ইউলিসিস তোমাদের সিলেবাসে রয়েছে সেই কবিতার টেক্সচুয়াল অ্যানালিসিসের সেকেন্ড পার্ট নিয়ে। এবং আজকের এই টেক্সটটা আমরা কিন্তু খুব দ্রুত এগোনোর চেষ্টা করব, কারণ যেটুকু যা আমাদের প্রাক কথন সেই প্রাক কথনের পার্টটা আমরা পেরিয়ে এসেছি। এবার খুব দ্রুত আমরা টেক্সটটা পড়ে নেব। কিছুটা টেক্সট আমরা কভার করেছিলাম, যতদূর আমরা গিয়েছিলাম তার শেষাংশটা একটু পড়ে শোনাচ্ছি। এখানে ছিল আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, জীবনের আমি তলানি পর্যন্ত খেয়ে দেখতে চাই। এর ব্যাখ্যা আমি গতদিন দিয়েছি যে তিনি বলতে চাইছেন জীবনের সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ যে লাইফের ডিফারেন্ট ভ্যারাইটিস অফ অ্যাডভেঞ্চার্স, ভ্যারাইটিস অফ নলেজ এবং ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্সেস, তার সব কিছু আমি টেস্ট করে দেখতে চাই, এক্সপিরিয়েন্স করে দেখতে চাই। তো এরপর থেকে আমরা এগোবো। All times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone. All times I have enjoyed greatly. আমার জীবনে যা যা কিছু এনজয়মেন্ট ঘটেছে সব কিছু গ্রেট, অ্যান্ড হ্যাভ সাফার গ্রেটলি, এবং যে ভোগান্তি হার্ডশিপস সাফারিংস রয়েছে সেগুলোও গ্রেট। অর্থাৎ এই দুটো কথার মানে হচ্ছে আমার জীবনে কোনো কিছু মিডিওকার বা লো কিছু নেই। অ্যাকচুয়ালি এই কথাগুলো পড়তে পড়তে বা পরবর্তী সময়েও the more we will be moving through the poem, it would appear to us that this person, the speaker here, that is Ulysses, is a highly egoist person. হ্যাঁ, এর মধ্যে অবশ্যই একটা অহংয়ের টাচ আমরা দেখব, কিন্তু এই অহংটা কিন্তু বেসলেস অহং নয়, যেটা আমাদের সাধারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে থাকে। আমাদের বেসলেস অহং থাকে, কিন্তু এই মানুষটা যিনি একজন গ্রেট অ্যাচিভার, যিনি একজন বিখ্যাত মানুষ হয়ে গেছেন অলরেডি, জীবনে বহু কিছু তিনি অ্যাচিভ করেছেন, তিনি যখন আজকে বলছেন যে আমার জীবনে যা কিছু সব কিছুই গ্রেট, কোনো কিছু মিডিওকারের স্থান নেই আমার জীবনে, বা লো বা মিডিওকারের স্থান নেই, তখন অবশ্যই তার পেছনে জাস্টিফিকেশান রয়েছে। তো তিনি বলছেন যে আমার জীবনে আনন্দ দুঃখ সব কিছুই গ্রেট, অ্যান্ড বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, এবং আনন্দ দুঃখ সাফারিংস অ্যান্ড হ্যাপি টাইমস দুটোই আমি এনজয় করেছি। কাদের সঙ্গে না, সেই সমস্ত মানুষদের সঙ্গে, উইথ দোজ পিপল দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবেসেছিল, এবং কখনো কখনো একা। এখানে দুটো বিষয় রয়েছে। মানুষ আনন্দকে উপভোগ করে, দুঃখকে উপভোগ করা কেমন করে হয়? অ্যাকচুয়ালি এই কথাটার একটা ব্যাখ্যা রয়েছে যে আমি দুঃখ বা জীবনের হার্ডশিপস যেগুলো রয়েছে সেগুলোকে আমি এনজয় করতে না পারি, কিন্তু যদি আমি পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে অ্যাকসেপ্ট করতে পারি, অনেকটা ওই রবি ঠাকুরের কবিতার মতো, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, সেইখানে দাঁড়িয়ে এনজয় করা কথাটাকে আমি যদি এক্সপিরিয়েন্স অর্থে ধরি, তাহলে কিন্তু সেকেন্ড যে কথাটা রয়েছে সাফারিংসের কথা, সেটা আমাদের মোটামুটি একটা ঠিকঠাক ক্লিয়ার মিনিং আছে। এবং বলছেন যে সেই সমস্ত মানুষদের সঙ্গে আমি এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি যারা আমাকে ভালোবেসেছে। এখানে একটা ছোট্ট কথা আমার পার্সোনালি মনে হয়েছে যে এই মানুষটাকে ভালোবাসা খুব কঠিন। এনাকে শ্রদ্ধা করা যায়, সম্ভ্রম করা যায়, কিন্তু ভালোবাসা সত্যিই খুব কঠিন। কিন্তু যদি ধরেও নিই ইনার কথা অনুসারে যে তারা তাকে ভালোবেসেছেন, তাহলে তার সহ যারা নাবিক ছিলেন, কো ম্যারিনার্স, কো ফাইটার্স, তারাও এই মানসিকতার মানুষ, অলমোস্ট অফ দ্য সেম কোয়ালিটি অ্যান্ড মেন্টালিটি অ্যাজ উই ফাইন্ড টু বি দেয়ার ইন ইউলিসিস। অ্যান্ড অ্যালোন, কখনো কখনো আমি একাও এটা লড়েছি। অনেক সময় এরকম পরিস্থিতি হয়েছে যখন আমার পাশে আমাকে অ্যাসিস্ট করার মতো কেউ ছিল না, তখন আমাকে একাই এটাকে ফেস করতে হয়েছে। অন শোর, এই অভিজ্ঞতাগুলো হয়েছে কখনো ডাঙাতে, অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিফটস, আবার কখনো কখনো স্কার্ডিং কথা মনে হচ্ছে যে গোত্তা খেতে খেতে এগোনো, এরকম বিষয়টা। ড্রিফটস মিনস দ্য ক্লাউডলেটস, মুভিং ক্লাউডলেটস, অর্থাৎ যখন ঝোড়ো পরিস্থিতি তৈরি হয়, আবহাওয়ার মধ্যে ঝড়ের পূর্বাভাস থাকে বা ঝড় এসে যায়, তখন মেঘগুলোকে আমরা আকাশে যেন তালগোল পাখি গোত্তা খেতে খেতে এগোতে দেখি। সেই রকম ড্রিফটিং যে ক্লাউডলেটস, তার মধ্য দিয়ে যখন এসে হাজির হয় দ্য রেনি হেডস। অ্যাকচুয়ালি হেডস ইজ এ কনস্টেলেশন, অর্থাৎ নক্ষত্রপুঞ্জ, দ্যাট ইজ বিলিভড টু ব্রিং রেন। অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল ফেনোমেনন, যেটা মানুষ বিভিন্ন আঙ্গিক থেকে ব্যাখ্যা করেছে। ঘটনাটা এই নয় সত্যি যে হেডস বৃষ্টি নিয়ে আসে, বিষয়টা হচ্ছে এরকমভাবে যে সময়টা হেডসের আবির্ভাব ঘটে আকাশে, তখন কিন্তু বর্ষার সময়। তাই
এটা খুব স্বাভাবিক যে বর্ষা এসে যায়, কিন্তু মানুষ প্রথম দিকে যখন মানুষের মধ্যে এত সায়েন্টিফিক নলেজ ছিল না, তখন মানুষ ন্যাচারাল ফেনোমেননগুলোকে প্রত্যেকটাকে কোনো না কোনো সুপার ন্যাচারাল বা সুপ্রা ন্যাচারাল পাওয়ারের অ্যাক্টিভিটি বলে ইন্টারপ্রিট করেছে। সেখানে দাঁড়িয়ে এরা গ্রেসিয়ানরা বিশ্বাস করতো যে হেডস বৃষ্টি নিয়ে আসে, তাই বলছে রেইনি হেডস। তো বর্ষণমুখ হচ্ছে হেডস, কনস্টেলেশন অফ স্টার্স। ভেক্সড, ভিএক্সটি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পড়তে হবে আমাদের ভিএক্সইডি, মানে উনি ভুল লেখেননি, এটা আর্কাইক ইউসেজ। তো ভেক্স দ্য ড্রিম সি। ডিম কেন না, ব্রাইট যদি সানি ডে থাকে তাহলে সমুদ্র উজ্জ্বল দেখায়, কিন্তু যখন আকাশে মেঘ থাকে তখন সমুদ্র বা সমুদ্র সংলগ্ন যে এলাকা সেগুলো আবছা দেখায়। তো সেই আবছা হয়ে যাওয়া যে সমুদ্রে, যেটাকে উত্তক্ত করে তুলতো, উন্মত্ত করে তুলতো, ভেক্স কর মানে বিরক্ত করা, সমুদ্রকে উত্তেজিত করে তুলতো রেনি হেডসেস। অ্যাকচুয়ালি হেডসের সঙ্গে ঝোড়ো বাতাস এসে হাজির হতো, সেই ঝোড়ো বাতাসের ঢেউ উঠতো, সেটাকেই বলা হচ্ছে। অর্থাৎ ল্যান্ডে দাঁড়িয়ে আমি অভিজ্ঞতা লাভ করেছি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা, আবার সমুদ্রে, এবং কোন সমুদ্র, নট কাম অ্যান্ড কোয়াইট সি, প্লাসিড সি ব্যাপারটা নেই, সেখানে দেখা আছে কোথায় প্রচণ্ড ঝোড়ো সমুদ্রে আমি অভিজ্ঞতা লাভ করেছি এই সমস্ত। ওকে, আই অ্যাম বিকাম এ নেম, অ্যাকচুয়ালি আই হ্যাভ বিকাম এ নেম এই অর্থে ধরলেই এই মিনিংটা পরিষ্কার হবে। আমার জীবনে আমি একটা নামে পরিণত হয়েছি আমি। আই অ্যাম বিকাম প্যাসিভ ভয়েস রয়েছে, তাহলে আমাকে নামে পরিণত করা হয়েছে। যদি আমি একদম লিটারালি বা এটিমোলজিক্যালি এখানে ব্যাখ্যা করি তাহলে একটা মিনিং আসে, অর্থাৎ আই অ্যাম বিকাম এ নেম বাই মাই ডিডস, আমার কাজের দ্বারা আমি একটা বিখ্যাত নামে পরিণত হয়েছি। ওকে, ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট, আমি আজকে একজন নোন পার্সন, ফেমাস পার্সন, কেননা আমি চিরদিন ঘুরে বেরিয়েছি। আই হ্যাভ অলওয়েজ রোমড উইথ এ হাংরি হার্ট, ক্ষুধার্ত হৃদয়, যে হৃদয় কখনো স্যাটিসফাইড হয়নি। এভার ইনসাসিবল থার্স্ট নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। যে মানুষ খুব দ্রুত সন্তুষ্ট হয়ে যায় তার জীবনে অ্যাচিভমেন্ট কখনো বড় হয় না, মাঝারি মানের বা খুব ছোটোখাটো অ্যাচিভমেন্ট নিয়ে তার সন্তুষ্ট হয়ে যায়, যেটা আমাদের বেশিরভাগ সাধারণ মানুষের কাহিনী। তো যারা বড় বড় অ্যাচিভার হয় তাদের এই অ্যাচিভ করার, পার্সু করার যে ইচ্ছে সেটা কখনো কিন্তু থেমে যায় না। সে বলছে সবসময় আমার মনের মধ্যে একটা ক্ষুধা ছিল। কিসের ক্ষুধা? দ্য হাঙ্গার ফর অ্যাডভেঞ্চার, দ্য হাঙ্গার ফর মোর এক্সপ্লোরেশন, হাঙ্গার ফর নলেজ, এক্সপিরিয়েন্স। তো আই হ্যাভ অলওয়েজ রোমড উইথ আ হাংরি হার্ট, আই এম বিকাম এন এন ফর, এবং সেটা হতে পেরেছি কারণটা কি? কারণ সবসময় আমি ঘুরে বেরিয়েছি উইথ এ হাংরি হার্ট। মাঝ হাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু জেনেছি। ওকে, সিটিজ অফ মেন, কী দেখেছি? বিভিন্ন ধরনের মানুষের শহর, ডিফারেন্ট ডিফারেন্ট সিটিজ হ্যাভিং ডিফারেন্ট ডিফারেন্ট লাইফস্টাইলস, লিভিং প্যাটার্নস, কালচার্স, ফুড হ্যাবিটস। সো কোয়াইট ন্যাচারালি বিভিন্ন জায়গার কালচার, ফুড হ্যাবিট, সব কিছু, জীবনযাপন বা জীবনযাপনের প্রণালী আলাদা হবে। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মিনস ওয়েজ অফ লিভিং। ওকে, ম্যানার্স কথার মানে কিন্তু ম্যানারিজম কিছুটা হলেও হতে পারে, তাদের কথাবার্তা, চালচলন, এটাও হতে পারে। ওকে, ওকে, লেট মি সি। ক্লাইমেটস, কাউন্সিলস, বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল, কাউন্সিলস মানে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অ্যান্ড গভর্নমেন্টস, অ্যাকচুয়ালি কাউন্সিলস কথা মানে হচ্ছে আমরা মন্ত্রিসভা বা ওই টাইপের কিছু একটা। ওকে, তো মূলত হচ্ছে মিনিস্ট্রিজ, আর কাউন্সিলস কথা মানে হচ্ছে মিনিস্ট্রিজ অ্যান্ড দ্য গভর্নমেন্টস, ডিফারেন্ট টাইপস অফ অ্যাডমিনিস্ট্রেশনস, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রীতিনীতি, সেগুলো আমি দেখেছি ও সমৃদ্ধ হয়েছি। মাইসেলফ নট লিস্ট, কথাটা কিন্তু অসাধারণ একটা গুরুত্বপূর্ণ কথা, বাট অনার অফ দেম অল, আমি যেখানেই গেছি সেখানে কিন্তু প্যাসিভ অনলুকার ছিলাম না, আই ওয়াজ অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। আমি ন্যূনতম হিসাবে কোথাও উপস্থিত থাকতে পারি, কী হিসাবে? জাস্ট কিছুটা হচ্ছে আমি দেখছি, আমারও এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স রয়েছে একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসাবে, সেটা পুরো আলাদা। মানে বিষয়টা হচ্ছে এরকমভাবে, মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতল, সেখানে একজন দর্শক বলছে আমার ভারতের ওই বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে, একদম ঠিক কথা। আবার মহেন্দ্র সিং ধোনি বলছেন, যদি উনি বলেন ধরে নিই যে আমারও বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে, দুটো কথাই ঠিক, কিন্তু দুটোর মধ্যে বিস্তর ফারাক। সেখানে বলছে আমি যেখানেই গেছি সেখানে কিন্তু লিস্ট ভূমিকায় ছিলাম না, ন্যূনতম ভূমিকায় ছিলাম না, অর্থাৎ প্যাসিভ অনলুকারের ভূমিকায় ছিলাম না, নিষ্ক্রিয় দর্শক নয়, সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম আমি। ওকে, মাইসেলফ নট লিস্ট বাট অনার অফ দেম অল, অফটাকে বাই অর্থে আমরা ধরো, সবার দ্বারা সম্মানিত হয়েছি। সম্মানিত হওয়ার ব্যাপারটা তো নিঃসন্দেহে আকাশ থেকে পড়ে না, মানুষ সম্মানিত হয় তার কাজের জন্য, তার অ্যাক্টিভিটির জন্য, তার অ্যাচিভমেন্টসের জন্য, তাই যেখানে গেছে সম্মান পেয়েছি নিঃসন্দেহে তার কাজের থ্রু দিয়ে। ওকে, অ্যান্ড
ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এই লাইনটাকে একটু ডাইজেস্ট করা মুশকিল আছে। যুদ্ধের আনন্দ আমি পান করেছি। যুদ্ধের আনন্দ বলতে যুদ্ধ মানে তো আর কিছু না, হয় মারো না হয় মরো। যে পক্ষ বা যে ব্যক্তি সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে মেরে ফেলতে পারে সবচেয়ে কম সময়ের মধ্যে, সেই যুদ্ধে যেতে। আর যে যত বড় বীর মানে হচ্ছে সে তত বেশি মানুষ মেরেছে। মানুষ মারার আনন্দকে এখানে তিনি এনজয় করছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা সত্যিই আমাদের পক্ষে ডাইজেস্ট করা মুশকিল। কিন্তু ইফ উই কনসিডার ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যান ওয়ারিয়ার, একজন ওয়ারিয়ারের জায়গা থেকে যদি আমরা দেখি, যোদ্ধার জায়গা থেকে, সেটাই তার কাজ। তো সেখানেই বলছে যে আই হ্যাভ ড্রাঙ্ক ডিলাইট, আমি যুদ্ধের আনন্দ যেন পান করেছি। কোথায়? ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের আনন্দ ভাগ করে নিয়েছি। ফর অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ দ্য উইন্ডি ট্রয়, রিঙ্গিং মিনস রিসাউন্ডেড উইথ দ্য ওয়ার ক্রাই। ট্রয়ের যুদ্ধে, ট্রোজান ওয়ার যেটা ঘটেছিল গ্রিস এবং ট্রয়ের মধ্যে, যে যুদ্ধে ম্যাক্সিমাম গ্রিক বীররা ইনভলভ হয়ে গেছিলেন ট্রয়ের পক্ষ থেকেও তাই, এবং আমাদের রামায়ণ মহাভারতের মতো একটা মেগা স্কেল ওয়ারফেয়ার। সেখানে বলছি সেই উইন্ডি ট্রয়, কারণ ট্রয়ের চারদিকে সমুদ্র, প্রচণ্ড বাতাস ওখানে থাকে, তো বাতাস প্রচণ্ড সেখানে বইতে থাকে। সেই উইন্ডি ট্রয়ের রিঙ্গিং প্লেন্স, প্লেন্স মিনস ব্যাটল ফিল্ডস, যে সমতলে যুদ্ধ হয়েছিল সেখানে যেন ইট ওয়াজ গেটিং রিসাউন্ডেড উইথ দ্য ওয়ার ক্রাই, যুদ্ধের যে চিৎকার চেঁচামেচি তাতে যেন প্রতিধ্বনিত হচ্ছিল। সেই ট্রয়ের প্রান্তরে আমি ডিলাইট যেন পান করেছি। আবারও এখানে বলা হচ্ছে, একটা মেটাফর রয়েছে যেখানে ওয়ার ক্রাইকে ড্রিঙ্কের সঙ্গে তুলনা করা হয়েছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় আই এম এ পার্ট অফ অল আই হ্যাভ মেড, যার সঙ্গে বা যেখানে আমার মানে পায়েচ্ছা পড়েছে, যেখানেই আমি গেছি, যা কিছুর মুখোমুখি হয়েছে, ইট মিনস আই হ্যাভ এক্সপিরিয়েন্স, তার একটা অংশ আমি পরিণত হয়েছি। আই হ্যাভ বিন এ পার্ট অফ এভরিথিং দ্যাট আই হ্যাভ মেড। এত কিছুর পরেও, আফটার সো মাচ এক্সপিরিয়েন্সেস, স্টিল আই ফিল দ্যাট ইট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, সমস্ত অভিজ্ঞতা যেন একটা ধনুকের মতো। আর্চ মিনস হাফ সার্কেল, ইনকমপ্লিট। যদি ফুল সার্কেল হতো তাহলে কমপ্লিট হতো। প্রত্যেক অভিজ্ঞতা, প্রত্যেক বিট অফ নলেজ যেন একটা আর্চ, ঠিক আছে, একটা যেন ধনুক। হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যার মধ্য দিয়ে উঁকি দেয় যেন সেই অদেখা জগৎ, যে জগতে আমি এখনও পা রাখিনি। হুজ মার্জিন, যার সীমারেখা, অলওয়েজ ফেডস ফর এভার অ্যান্ড এভার হোয়েন আই মুভ। অ্যাকচুয়ালি এখানে নলেজ বা এক্সপিরিয়েন্সকে আননোন ওয়ার্ল্ডের যে টেরিটরি, তাকে তুলনা করা হয়েছে দিগন্ত রেখার সঙ্গে। আমরা যদি হরাইজনের দিকে এগোতে থাকি তাহলে কিন্তু হরাইজনকে আমি কখনো টাচ করতে পারবো না, কারণ এটা একটা কল্পিত রেখা, দ্যাট ইজ এভার ইলিউসিভ, এটা সবসময় আমাদের ক্লাচ এড়িয়ে যাবে। আমি যত বেশি এগোতে থাকবো, হরাইজন তত বেশি এগোতে থাকবে। তো এক্স্যাক্টলি বলা হচ্ছে নলেজের ওয়ার্ল্ডটা ঠিক যেন সেরকমই, যে আমি যত বেশি নলেজ গ্যাদার করবো তত বেশি মনে হবে যেন নলেজ ব্যাপারটা ইনকমপ্লিট। খুব টিডবিটস আমি পেলাম, অনেক কিছু বাকি থেকে গেল। তো যার মার্জিন সবসময় ফেড করতে থাকে যখন আমি মুভ করি, ফর এভার অ্যান্ড এভার হোয়েন এভার আই মুভ। হাউ ডাল ইট ইজ টু পজ। তো অনেকে হয়তো পরামর্শ দিয়েছেন নাকি যে অনেক হলো, এবার থেমে যাও। তার বাড়ির লোক হতে পারেন, সহযোদ্ধারাও হতে পারেন, কিন্তু যখনই তিনি থামার কথা ভেবেছেন বা শুনেছেন, ইট হ্যাজ ফেল্ট সো ডাল, থেমে যাওয়াটা কি বোরিং, কি নিরস, ঠিক আছে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, জীবনে শেষ করে দেওয়া তো অ্যাটলিস্ট যে কোনো ব্যাপার আমি থেমে যেতেই পারি যে কোনো মুহূর্তে, কিন্তু থেমে যাওয়া হচ্ছে মৃত্যুর সমান, গতিশীলতা হচ্ছে জীবনের মানে। এটা তিনি খুব স্ট্রংলি বিশ্বাস করেন, তাই তিনি বলছেন যে থেমে যাওয়াটা কি ডাল, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ। একটা তরবারির মতো আমাদের জীবন, আমাদের কোয়ালিটি থাকে, যত বেশি আমরা ইউজ করবো তত শাইনিং থাকবে, আর যত বেশি আমরা ওটাকে ফেলে রাখবো, যদি আমরা আনইউজ রাখি, সেটা ঠিক একটা পড়ে থাকা লোহার মতো, একটা তরবারির মতো, যত ধারালাই হোক না কেন, ইট উড গেট রাস্ট, তখন তার শার্পনেস হারিয়ে যাবে। জীবনও তাই, আমাদের কোয়ালিটি, ক্যাপাবিলিটি সব কিছুই কিন্তু it would be always shining, all those would be always shining if they are always used, সেটাই বলছে। ওকে, as though to breathe well life, আমরা বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, ইনার কাছে যতক্ষণ শ্বাস ততক্ষণ অভিযান। তার কাছে বেঁচে থাকা মানে হচ্ছে নট প্যাসিভলি লিভিং, অ্যাক্টিভলি লিভিং। বলছে নিঃশ্বাস ফেলা যেন জীবন। কি জীবন? মোস্ট অ্যাক্টিভ লাইফ। লাইফ ফাইল্ড অন লাইফ ওয়ার অল টু লিটল, যেটা আমরা বাঁচি স্তূপ আকারের জীবন। আমরা গাদা গাদা জন্মাই, গাদা গাদা খাই, গাদা গাদা মরে যাই। বলছেন এইরকম স্তূপীকৃত জীবন আসলে কিছুই নয়। যদি স্তূপে স্তূপেও জীবন জমা করা হয়, লক্ষ লক্ষ মানুষের জীবনকে যদি আমরা
একসঙ্গে গ্যাদার করি, এর মানে হচ্ছে মিনিংলেস, অল টু লিটল, ভেরি ট্রিভিয়াল। কারণ ওই জীবনগুলোর যদি আমরা সত্যিকারের কোনো অ্যাচিভমেন্ট দেখি, দে আর নীল। অ্যান্ড অফ ওয়ান টু বি লিটল ইভেন্টস, এবং আমাকে যে জীবন দেওয়া হয়েছে তার খুব অল্পই বেঁচে রয়েছে। বাট এভরি ওয়ান ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সামথিং মোর এ ব্রিং আউট অফ নিউ থিংস। এবং যেটুকু পড়ে রয়েছে ইটার্নাল সাইলেন্স বা ডেথের থেকে যে কয়েক ঘন্টা পড়ে রয়েছে, প্রত্যেকটা ঘন্টাকে আমি মনে করি আমার কাছে ওগুলো হচ্ছে আমার কাছে নতুন এক কোনো অভিজ্ঞতার আনয়নকারী। ইট ক্যান বি আ মেসেঞ্জার ব্রিঙ্গার অফ নিউ থিংস। অর্থাৎ ওটা তো অটোমেটিক হবে না, আমাকে তাকে বানাতে হবে। দ্য লাইফ উড অ্যাপিয়ার টু ইউ, কাম টু ইউ অ্যাজ ইউ মেক অফ ইট। যেভাবে তুমি জীবনকে বানাবে, জীবন সেভাবে আসবে। বলছেন আমার জীবন, আমি তো প্রায় ফ্যাগ এন্ডে পৌঁছে গেছি, বয়স্ক, আমি এখন একজন বৃদ্ধ মানুষ। সেই জীবন যেটা আমাকে দেওয়া হয়েছে তার অল্পই পড়ে রয়েছে, কিন্তু যেটুকু পড়ে রয়েছে সেই অংশে আমি প্রত্যেকটা ঘন্টাকে ইউটিলাইজ করতে চাই ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, যাতে করে প্রত্যেকটা ঘন্টায় আমার কাছে নতুন কিছু নিয়ে আসতে পারে। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। তিনি বলছেন খুব বেশি হলে আমি 3 sons বাঁচবো, মিনস 3 সোলার ইয়ার্স, 3টে সৌর বৎসর, মানে খুব বেশি বছর তিনি পড়ে রয়েছে। সেই 3 বছর যদি আমি কাটিয়ে দিতাম আমার প্রজাদের মতো করে, হোর্ডিং অ্যান্ড জাস্ট আইডলিং অ্যাওয়ে, ওই জমাতে থাকবো ছেলের জন্য, পরিবারের জন্য, গোছাতে থাকবো সম্পদ, এবং এইভাবে যদি অলসভাবে কাটিয়ে দিন একটা যাবে, তাহলে এটা খুব ভাইল, খুব বাজে ব্যাপার হবে। ওকে, অ্যান্ড দিস গ্রেট স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ সাইকেল লাইক এ সিঙ্কিং স্টার। এবং আমার এই স্পিরিট যেটা হয়তো অনেক কিছু হারিয়েছে, সেইভাবে অ্যাক্টিভ টকবগে হয়তো আজকাল নেই, কিন্তু তবুও এই গ্রে স্পিরিট, বার্ধক্যে পৌঁছে যাওয়া যে মানসিকতা, হ্যাঁ অবশ্যই শরীরে তো আমি ডুইন্ডল করেছি, বার্ধক্যে পৌঁছালে মনও আর যতই তুমি পজিটিভ থাকো না কেন ওই রকম অ্যাক্টিভ থাকবে না। সেই স্পিরিট যেটা গ্রে হয়ে গেছে, সে কিন্তু এখনও ইয়ার্ন করে, ডিজায়ার করে with burning desires to know something, what to follow knowledge like a sinking star। নলেজকে একটা সিঙ্কিং স্টারের মতো ফলো করতে চায়। অ্যাকচুয়ালি গ্রেসিয়ানরা বিশ্বাস করতো পশ্চিম দিকে যখন যারা নক্ষত্ররা অস্ত যায় তারা চান করতে যায়, সারা রাতে জার্নির পরে তারা চান করে আবার ফ্রেশ হয়ে পরের দিন সন্ধ্যাবেলা আবার উপবাসে ওঠে। কারণ গ্রিস দেশের দুদিকেই আর চারদিকেই সমুদ্র ছিল, ফলে তাদের এই কনসেপ্টে ছিল সি বেস। তো সিঙ্কিং স্টার, তাকে যদি ফলো করতে চাই, সমুদ্রে যদি তার দিকে এগোতে চাই, তাকে কখনো ধরতে পারবো না। ইলিউসিভ, ঠিক দিগন্ত রেখার মতোই। সেখানেই বলছেন যে এই যে 3টে বছর বেঁচে আছে, সেই 3টে বছরে আমার এই স্পিরিট, যেটা হয়তো আমি বয়সের দিক থেকে গ্রে হয়ে গেছি, স্পিরিটে অনেক কিছু হারিয়েছি, তাও আমার এই স্পিরিট, এই মেন্টালিটি চায় নলেজকে ফলো করতে, একটা সিঙ্কিং স্টারের মতো, যেটা ইলিউসিভ তা জেনেও আই উইশ টু ফলো। কেন এই কথাটা বললেন তার আর একটু ব্যাখ্যা দরকার, সেই ব্যাখ্যাটা কিন্তু পরের ক্লাসে আমি দেবো, কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তাই আজকে এখানে থামছি আমি, পরের ক্লাসে হয়তো আর একটা ক্লাস বা মেবি 2টো ক্লাস লাগবে পুরো কবিতাটাকে শেষ করতে। দেখা হচ্ছে পরের ক্লাসে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে হ্যাপি, বিটুইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।